তাহলে আজকে আমাদের যে টপিকস যেটা হলো সেটা হলো ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা। অর্থাৎ অবস্থান বলতে কি বোঝায়, একটু আগে যেগুলো আমরা দেখলাম যেখানে অবস্থান বলতে বোঝায়, আমি তোমাকে একটা মৌলের কথা বললাম যে সিলিকনের ভর পারমাণবিক সংখ্যা কত 14। তোমাকে যদি আমি 14 বলে দিই, সিলিকনের নাম বলে দেই, তাহলে তোমার তার অবস্থান বলে দিতে হবে। অবস্থান বলতে কি বোঝায়, তার গ্রুপ কত, তার পর্যায় কত। যেমন তার গ্রুপ কত, গ্রুপ হলো 14, পর্যায় কত 3, 1 2 3, এগুলো বের করা যায়। ঠিক আছে, তাহলে নাম বললে অর্থাৎ পারমাণবিক সংখ্যা বললে তার অবস্থান বলে দেওয়া যায়। ঠিক আছে, যেমন এটা কি ব্রোমিনের কত এখানে বলা আছে 35 বললেই তুমি তার কি করতে পারবা, তার গ্রুপ এবং পর্যায় বের করতে পারবা। তার এখানে গ্রুপ কত 17, পর্যায় কত 4। ঠিক আছে, তো এটা বের করতে পারবা কীভাবে, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। যদি একটা শর্টকাট টেকনিক আছে মাত্র 10 সেকেন্ডে বের করতে পারবা, ওটা আমি পরে শেখাবো, আগে তুমি বই নিয়মটা শেখো। ঠিক আছে, ওকে। তাহলে কী কী নিয়ম আছে এগুলো আমরা মেনলি ইলেকট্রন বিন্যাস করে বের করতে পারবো। দেখো আমরা নিয়মগুলো একটু পড়ি। আমরা কোনো একটি মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে সহজেই মৌলটির গ্রুপ, মানে কোন গ্রুপে আছে এবং কোন পর্যায়ে রয়েছে সেটি বের করতে পারি। ওকে, নিচে পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয়ের পদ্ধতি বর্ণনা করা হলো। কিভাবে আমরা বের করতে পারব। পর্যায় নম্বর বের করার নিয়ম। তাহলে একটা মৌলের অবস্থান নির্ণয় করতে গেলে দুইটা জিনিস নির্ণয় করতে হয়। এক নম্বরে তার পর্যায়, কী বের করতে হয়, পর্যায় বলতে হয়। 2 নম্বর কী বলতে হয়, গ্রুপ বলতে হয়। তাহলে এখন পর্যায় বের করার নিয়ম। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই হলো ওই মৌলের পর্যায় নম্বর। বুঝতে পারছো নাকি বোঝো নাই? মনে করো কোনো একটা মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস করলাম, করার পরে তার মানে যেটা সবচেয়ে বড় শক্তি স্তর আসবে সেটাই হলো তার পর্যায়। আমি তোমাকে যদি উদাহরণ দেখাই, এখানে দেখো, যেমন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো কি, দেখো তো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা একটু করি, আলাদাভাবে করি। লিথিয়াম কত নম্বর বলো তো, 3 নম্বর। ইলেকট্রন বিন্যাস কী হবে, 1s2 2s কী হবে 1, 3টা না, 1s2 2s1। এখন দেখো যে লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তর কোনটা, 2, 2s, মানে 2 এর s মানে কি 2, সর্বশেষ শক্তি স্তর কত নাম্বার। তো এখানে সর্বশেষ শক্তি গেল হলো 2, এই জন্য তার কি হবে, তার পর্যায় কত হবে, তার সর্বশেষ শক্তি স্তর যত তার পর্যায় কত হবে 2 হবে। তাহলে এখানে পর্যায় হবে 2। বুঝতে পারছো? এখন অন্য একটা মৌল করি আমরা, মনে করো আমরা করবো হলো পটাশিয়াম। কি করব, এখানে দেওয়া আছে পটাশিয়ামের কথা দেওয়া আছে। তাহলে এটা আমরা রিডিং দিই। তাহলে দেখলাম যেহেতু লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের স্তরটাই কত 2, শক্তি স্তর 2, তা লিথিয়ামের পর্যায় হবে 2। এখন দেখি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো কি, পটাশিয়াম কত নাম্বার বলো তো, 19 নাম্বার। তাহলে এটা আমরা ইলেকট্রন বিন্যাস করি, ওখানে দেওয়া আছে ইলেকট্রন বিন্যাস, আমরা একটু নিজেরা করি। তাহলে পটাশিয়াম হলো 19। তাহলে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 কত হয়েছিল দেখো তো, এখানে 10 আর এখানে 8, কত 18। 3 নাম্বার পর্যায়ে এটা। তারপরে কি হবে এখানে 4s, ও কয়টা হইছে 19। 10 দেখো তো ঠিক আছে না, 19 ঠিক আছে। তাহলে এটা 3d 0। ওকে, তার মানে দেখো সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে বলো তো, 4 নম্বরে। তাহলে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা গেছে 4 নম্বর শক্তি স্তরে। তার মানে পটাশিয়ামের পর্যায় কত হবে, পর্যায় হবে 4। পর্যায় বের করা সহজ তার লাগবে না, তাহলে কিন্তু একদম পর্যায় বের করা একদম সহজ। এখন দেখো তাহলে দেখো এই যে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, যেহেতু পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরে শক্তি স্তর হলো 4, তাই পটাশিয়াম 4 নম্বর পর্যায়ের মৌল। বোঝা গেছে? এটা কেমনে বের হচ্ছে, এটা তো সহজ স্যার, সহজই। এটা পরীক্ষা আসবে যে যেখানে একটা মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া থাকবে তার পর্যায় নির্ণয় করো, মানে তার অবস্থা নির্ণয় করো। সহজ দেবে না, সেক্ষেত্রে পর্যায় নির্ণয় করতে হবে গ্রুপ নির্ণয়। দেখো এখন দেবে না, এখন থাকবে। দেখো গ্রুপ নির্ণয় করার নিয়ম, এটা কিছু কঠিন আছে, এটা অনেক কয়টা নিয়ম আছে। ঠিক আছে, তো কথা হলো গ্রুপ নির্ণয় করার কয়েকটা নিয়ম আছে, নিয়মগুলো আমাদের একটা মুখস্থ করতে হবে কী কী। এবং এরপরে আমরা একটা শর্টকাট নিয়ম শিখবো, যার মধ্যে আমরা কি এই নিয়মটা করার ফলে যে আমাদের ঠিক হলো না ভুল হলো সেটা আমরা যাচাই করতে পারবো। ঠিক আছে, ওকে। দেখ কোনো মৌলের গ্রুপ বের করার বেশ কয়েকটি নিয়ম আছে। ঠিক আছে, কী কী কয়েকটি নিয়ম আছে। নিয়ম নাম্বার 1, কয় নাম্বার নিয়ম, 1 নাম্বার নিয়ম, মনোযোগ দিতে হবে এখানে। কথা হলো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল থাকে।
কি থাকবে মানে মানে শেষ শক্তি স্তরে শুধুমাত্র এস থাকবে। বা 1s হ্যাঁ 2s দেখাচ্ছি, 4b এরকম। হ্যাঁ যে শুধুমাত্র কি থাকবে এস থাকবে, তবে ওই এস অরবিটালে ইলেকট্রন সংখ্যাই হবে ওই তার গ্রুপ সংখ্যা। বুঝলো নাই? বুঝাই দিচ্ছে। মনে করো আমি ইলেকট্রোমেশ করবো কার, ক্যালসিয়াম। আমরা পরে সামনে দিয়ে যাই একটু। মনে করো যে এখানে আমরা ইলেকট্রোমেশ করব হলো হাইড্রোজেন। না স্যার ওটা না, সবই করি আমরা, আগে হাইড্রোজেনটা করি, ছোটটা দিয়ে শুরু করি। হাইড্রোজেন কত? 1। হুম তাহলে কি হবে 1s, ঠিক আছে কি ভুল আছে? ঠিক আছে। ঠিক আছে, হাইড্রোজেনে কি 1s1 না? 1s1 হ্যাঁ। তার ইলেকট্রন একটা আছে 1s1। তার মানে আমরা তার এখানে পর্যায় কত পাই বলো তো? তার যেহেতু শেষ শক্তি স্তরে 1, তার মানে পর্যায় কত? 1 পর্যায় হলো 1, এটা তো আমরা জানি। দেখো কয় নম্বর পর্যায়ে হাইড্রোজেন আছে বলো তো? 1 নম্বর পর্যায়ে। ওকে, এখন বের করতে হবে গ্রুপ। গ্রুপ বের করে নিয়ম কি দেখলাম? প্রথম নিয়ম, যদি ইলেকট্রন বিন্যাস করে দেখতে পায় যে শেষ শক্তি স্তরে শুধুমাত্র কি আছে? এস। শেষ শক্তি স্তরে এস আছে, তাহলে আমাদের গ্রুপ হবে এস এর মধ্যে ইলেকট্রন। তাহলে এস এর যে কটা ইলেকট্রন আছে, এস এর মোট ইলেকট্রন, এস এর ইলেকট্রন থাকে দুইটা, হয়তো 1 অথবা 2। শুধু কি এস এর মোট ইলেকট্রন 1s 2s না, শুধু এস ইলেকট্রন। খালি একটাই হবে। হ্যাঁ, তার দেখো এস এ মানে শেষ কক্ষপথে যে কটা মানে অরবিটাল আছে আর কি, উপশক্তি স্তর আছে, তার কি আছে? এস আছে। 4s টা যদি শেষে থাকে তাহলে এই যে এস এর মধ্যে যে কটা আছে সেটাই হবে। তাহলে এখানে দেখো আমি দেখতেছি, এটাকে দেখো, তার মানে এস এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে? একটা। তার মানে তার গ্রুপ কত হবে? গ্রুপ হবে 1। কেমনে বুঝবে? এই যে এস এ সর্বশেষ শক্তি স্তরে যদি এস থাকে, নিয়ম হলো সর্বশেষ শক্তি স্তরে যদি ইলেকট্রন কি থাকে? s এর মান তো 2 স্যার। এস মান দিয়া না, এখানে মান 0, এস এর মান তো 0। তো কথা হলো এস এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে সেটা দেখতে হবে। একটা। তাহলে তার গ্রুপ হলো কত? 1। একটা আরেকটা বানান তো স্যার। আচ্ছা, তাহলে এস এর মধ্যে একটা ইলেকট্রন আসার জন্য আমরা গ্রুপ হলো 1। এখন মনে করো আরও একটা করলাম আমরা হিলিয়াম, লিথিয়ামটা বানান। সবই করব হিলিয়াম। তো হিলিয়াম কি 1s2 শেষ, তাই না? 2sp 1s2 আরও যাবে, হ্যাঁ ইলেকট্রন তো দুইটা। এখন তাহলে নিয়ম হলো যে সর্বশেষ শক্তি স্তরে যদি এস থাকে, অনেকগুলো নিয়ম আছে আমরা দেখব। সর্বশেষ শক্তি স্তরে যদি এস থাকে, তাহলে গ্রুপ হবে কত? এস এর ইলেকট্রন, 2 ইলেকট্রন কয়টা আছে এখানে? দুইটি ইলেকট্রন। তার মানে গ্রুপ হবে কত? গ্রুপ হবে 2 না? গ্রুপ হওয়ার কথা 2। তবে এখানে একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম আছে একটু পরে বলতেছি। এটা মুখস্থ রাখি দেবো, হয়ে গেছে শেষ। এটা 1 নাম্বার। 2 নাম্বার, এটা কত নাম্বারে বলো? এটা 1 নম্বরে আছে, পর্যায় 1। গ্রুপ তো 2 না, এটা একটা ব্যতিক্রম আছে, এটা পরে বলতেছি। পর্যায় 1 গ্রুপ হ্যাঁ 3। শোনো, গ্রুপ তাহলে গ্রুপ কত? গ্রুপ 18তে আছে হিলিয়াম, ঠিক আছে? 18তে। হ্যাঁ, তো এটা একটু ব্যতিক্রম, মনে রাখতে হবে, ঠিক আছে? এটা না, দেখ এটা পরে, হিলিয়াম জানি আমরা পরে। এখন কথা হলো যে আমরা দেখি যে এই নিয়মটা, এস এর নিয়মটা দেখি একটু। মনে করো কি দেখবো আমরা? সোডিয়াম। সোডিয়াম কত? 11। সোডিয়াম 11। 1s2 তাহলে 1s2 2s2 2p 6 3s, এখানে 10 হয়েছে, তার মানে কত লাগবে? আর 1। ঠিক আছে, বুঝতে পারছো? 3 নম্বর পর্যায় স্যার। ওকে, তার মানে দেখো এখানে দেখো শেষ শক্তি স্তর কত? 3। 3 নম্বর তার মানে পর্যায় কত হবে? পর্যায় 3, পর্যায় সহজ না? হ্যাঁ। পর্যায় হলো 3। আর গ্রুপ কত হবে? 1। শেষ শক্তি স্তর কত? 3। 3 এর মধ্যে কি আছে? এস আছে, শুধু এস আছে। যদি শুধু এস থাকে, এস এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে দেখতে হবে। এস এর মধ্যে কয়টা ইলেকট্রন আছে? ওটাই তো বললাম একটা। তাহলে এখানে গ্রুপ হবে কত? 1। কিন্তু এটা তো গ্রুপ 1 না। এই দেখো কয় নম্বর গ্রুপ আছে সোডিয়াম? 1 নম্বর গ্রুপে। হ্যাঁ, 1 পর্যায় কয়? 3-এ। পর্যায় 3, গ্রুপ কত? ওই যে 1 2 3 4 5 6 7 বুঝতে পারছো? আবার যদি আমরা দেখি লিথিয়ামের ক্ষেত্রে দেখি, সবই বের হবে এরকম। লিথিয়াম 3 1s, দেখো 1s2 2s 1। তার মানে দেখো শেষ শক্তি স্তর হলো কি? এখানে 2 হলো পর্যায়, আর শেষ শক্তি স্তরে এস আছে। তার মানে তাহলে এস এর যে কটা ইলেকট্রন আছে সে কটা হবে গ্রুপ? একটা আছে 1 নম্বর। বুঝতে পারছো? সবই তো বেরিয়ে যাচ্ছে এইটা। এখন দেখো আমরা দেখতেছি কোনটা? এটা একটা ব্যতিক্রমী। আমরা বলছিলাম না সোডিয়াম মানে এটা ধর্ম মিলনের জন্য এর অবস্থান দেওয়া হয়েছে এখানে, আসলে তার অবস্থান হওয়ার কথা ছিল কোথায়? এখানে, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। না ঠিক চিনতে পারিনি।
হ্যাঁ হ্যাঁ শুনুন। ও হ্যাঁ, জি জি, কী খবর? হ্যাঁ 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 হ্যাঁ, শুনতেছি। জি জি, হ্যাঁ জি জি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যেহেতু আসতে বলছে একটু তো আরাম হচ্ছে না, ঠিক আছে আসেন না, যেহেতু আবার আসতে বলছে এখন আসেন। ঠিক আছে আসেন, ঠিক আছে আসেন, হ্যাঁ আসেন, কালকে বসে দেখি, কালকে যদি ছাড় বসে আমি ফোন দেবো না। তাহলে বুঝতে পারছো? এখন আমরা আরেকটা ক্ষেত্রে দেখি, যেমন আমরা এখানে দেখবো ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে দেখি। ম্যাগনেশিয়াম টাইটানিয়াম 12, আমরা ওই একটা নিয়মে শিখতেছি আগে। ম্যাগনেশিয়াম 12, তাহলে এখানে ইলেকট্রন যদি করি 1s2 2s2 2p6 3s2, কত হয়েছে? 12টা আছে, শেষ। তিন তাহলে নম্বর, এখন দেখো 3 নম্বর পর্যায় 2 নম্বর পর্যায় হলো 3, শেষ শক্তি স্তর হলো 3, পর্যায় 3। এখন কত হলো শেষ শক্তি স্তর? এস আছে, এসে কটা ইলেকট্রন? 2টা। তার মানে তার গ্রুপ কত হবে? 2। এই দেখো, সে ম্যাগনেসিয়াম হলো পর্যায় 3-এ আছে। আর কয় নাম্বার গ্রুপে? 1 নাম্বার 2 নাম্বার গ্রুপে। স্যার এটা কি নিয়ম আমরা এক করতেছি? হ্যাঁ, কিন্তু এখানে যে এই বইয়ের মধ্যে যে সাজানো নিয়ম একে শুধু একটা আছে, আর এটা হলো এগুলো হলো ওর নিয়ম। উদাহরণ দিছে, এগুলো ব্যাপার না। শোনো, তাহলে নিয়ম আমরা এক শিখলাম, তাই না? তাহলে এখন দেখো, তাহলে দেখো যেমন হাইড্রোজেন মৌলে ইলেকট্রন বিন্যাস করে আমরা 1s1 পাই, সেক্ষেত্রে এসে ইলেকট্রন কটি? একটি আছে, সেহেতু হাইড্রোজেনের অবস্থান কত হবে? 1। বুঝছো? শেষ। তাই এটা তো একটা নিয়ম দিয়ে করা যাচ্ছে সবটাই 1 এবং 2 দেখো, তাহলে যদি হাইড্রোজেনের মানে তাহলে গ্রুপ মানে শেষ শক্তি স্তরে যদি হাইড্রোজেন থাকে, মানে এস থাকে, S থাকে। এসে যে কোটা ইলেকট্রন থাকবে, একটা থাকলে 1 গ্রুপ, 2টা থাকলে 2 গ্রুপ। সে 1 আর 2 আমরা শিখলাম, তাই না? 1 এবং 2 এর মানে 2 গ্রুপ আমরা শিখলাম। এখন দেখো নিয়ম হলো 2। কোনো মোলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস এবং পি থাকে, কি থাকবে এখানে? এটা দেখলাম শুধু কি ছিল বলো তো? শুধু ছিল এস, এক্ষেত্রে 1 অথবা 2। এখন দেখবো যদি শেষ শক্তি স্তরে কি থাকে, শেষ শক্তি স্তরে এসপি এস অথবা পি থাকে, অরবিটাল থাকে, তবে এস এবং পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে, ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটাই হবে ওই মৌলের গ্রুপ নম্বর। সেখানে এসপি যদি পাওয়া যায় শেষে, হ্যাঁ, তাহলে যেমন এখন আমরা দেখি, করব এসপি না এসপিটা আরে কি, হ্যাঁ আমরা আগে বিষয়টা দেখি। আগে দেখতে হবে যদি, এখন নিয়মটা হলো কোনো মোলের ইলেকট্রন বিন্যাস করার পরে যদি কি দেখা যায় বলো তো? তার শেষ শক্তি স্তর কি আছে? এস এবং পি আছে, 2টা আছে। তো আমরা একটু নিয়মটা দেখি এখন। আমরা এগুলো তো এসপি ছিল। হ্যাঁ, তো আমরা এখন করে দেখি। এগুলো তো এসপি ছিল। কার্বন না, দেখো এসপি কিভাবে আছে দেখো, আমরা বের করি। মানে শেষ শক্তি স্তর থাকতে হবে এসপি। সোডিয়ামে এসপি ছিল না? না, সোডিয়ামে আবার দেখাই তোমাকে। সোডিয়ামে 11 ছিল, তাহলে কত? 1s2 2s2 2p6 3s1। সোডিয়ামে কি এসপি আছে? তো দেখো শেষ শক্তি স্তরে 3-এর মধ্যে কি কোনো পি আছে? 3-এর মধ্যে শুধু কি আছে? এস আছে। শেষ শক্তি স্তর দেখতে হবে, শুধুমাত্র শেষ শক্তি স্তর। এখানে তো পি আছে, শুধুমাত্র শেষ শক্তি স্তর দেখতে হবে। এসপি তো থাকবে না কখনো। দেখো দেখতেছি আছে কিনা, থাকে কিনা। 3 এসপি কি কখনো থাকে? 3p থাকে না, দেখো আমি দেখাচ্ছি। তার শেষ শক্তি স্তর শুধু কি আছে? 3s। এখন আমরা কার্বনে দেখি, করে দেখি। কার্বন 6 1s2 2s2 আর 2p কত? 2s কেন হয়? 1s 2s 1s এর মাথা আউলি গেছে। 1s2 2s2 2p6 হয়, বাট কার্বনের কত কত হবে? 2p2। এখন দেখো শেষ শক্তি স্তর কত? 2, কারণ পর্যায় 2। সবগুলা থেকে আমরা 2 2। হ্যাঁ, এখন দেখো যেটা হয় সেটাই তো হবে। এখন দেখো তাহলে এখানে শেষ শক্তি স্তরে দেখো এস আছে, পি আছে। কি আছে? এস এবং পি। আমাদের নিয়ম কি ছিল? শেষ শক্তি স্তরে যদি এস এবং পি থাকে, তাহলে আমাদের গ্রুপ কত হবে? এস এবং পি এর যত ইলেকট্রন আছে সবগুলোকে যোগ দিতে হবে। কত ইলেকট্রন আছে বলো তো? 2 যোগ 2 কত হলো? 4। এর সাথে আর কি যোগ দিতে হবে? গ্রুপ 10। এর সাথে আরো 10 যোগ দিতে হবে।
তাহলে গ্রুপ হবে কত 14। তো আমরা এখন দেখি গ্রুপ 14 কিনা। এটা তো এসপি ছিল, কোথায় এসপি ছিল আবার সোডিয়ামে। আবার বলতেছো, দেখো তো সোডিয়ামের কোথায় এসপি আছে, এসপি পিটা কোথায় 2 নাম্বারের, শুধু শেষ শক্তি স্তর ধরতে হবে, এটা বুঝতেছো না? এখানে তো শেষ শক্তি স্তরে পি আছে, বুঝতেছো না? আচ্ছা এখানে শেষ শক্তি স্তর কোনটা, 3 কত 3 না 3, শেষ শক্তি স্তর 3 এর মধ্যে অরবিটাল কি আছে, এস আছে, শুধুমাত্র এস আছে। তাহলে শেষ শক্তি স্তর কি পি আছে? পি তো হলো আগের শক্তি স্তরের, হ্যাঁ শেষ শক্তি স্তর পি আছে, শেষ শক্তি স্তরে শুধু এস। তো শেষ শক্তি স্তরে শুধু এস থাকলে এটা নিয়ম হলো 1 নাম্বার নিয়ম, যে এস এর মধ্যে যে কটা ইলেকট্রন থাকবে সেটা গ্রুপ। আর শেষ শক্তি স্তর যদি এস এবং পি দুইটা থাকে, দেখো এটা শেষ শক্তি স্তর কত 2, 2 এর মধ্যে কি আছে, এস আছে, 2 এর মধ্যে পি আছে, তার মানে সেক্ষেত্রে হবে এস এবং পি এর ইলেকট্রন যোগ। ও যদি 2 করে থাকে তখন 2s হ্যাঁ। 2s 2p। হ্যাঁ তাহলে ওকে, ইলেকট্রন নিয়েস করে যেটা হয় সেটাই, বুঝছো নিয়ম, বুঝছো? আর একটা করি তাহলে কি কনফিউশন ক্লিয়ার হবে। এখন যদি আমরা করি কত করব, আমরা অক্সিজেন করি, মনে করো 8, তাহলে কী হবে 1s 2s 2p কত হবে 4, 6 হ্যাঁ 2p কত 4, ঠিক আছে 1s 2s 2p 4 2 6 10 6 16 8 নাম্বার করে মিলছে। এখন দেখো আমরা দেখবো তাহলে সর্বশেষ শক্তি স্তর কোনটা, 2 নাম্বার, পর্যায় কত 2, দেখো অক্সিজেনের পর্যায় কত 2, মিলছে 2 নাম্বার পর্যায়, মিলছে। ওকে এখন গ্রুপটা, তাহলে গ্রুপ হবে দেখো সর্বশেষ শক্তি স্তরে এসও আছে পিও আছে, কি আছে এসপি 2 6 2 10 16 এসও পি আছে, তার মানে কী করতে হবে, 2টা যোগ করতে হবে। তাহলে 2 আর 4 কত হয়, 2 + 4 = কত হয় 6, তার সাথে যোগ দিবা হলো 10, কত হবে 16 নম্বর গ্রুপ। এখন বুঝতে পারছো? আরও একটা করি আমরা, এদিকে একটা করি আমরা, করবো এখন ক্লোরিন করি, ক্রোমিয়াম 17 নাম্বার Cl 17, তাহলে 1s 2 2s 2 2p 6 3s 2 3p 4 তাহলে এখানে 10 6 দিলে হচ্ছে 18, তার মানে কী হবে ওটা দিতে হবে 5, বুঝছে না? 10 আর 7 17, বুঝছে মিলছে না? আচ্ছা এখন তাহলে কী হবে, সর্বশেষ শক্তি স্তর হলো 3, তার মানে গ্রুপ হবে কত, পর্যায় হবে কত 3, পর্যায় 3। আচ্ছা গ্রুপ কত হবে, দেখো সর্বশেষ শক্তি স্তর কী কী আছে, এস আছে পি আছে, সর্বশেষ শক্তি স্তরে এস পি দুটো থাকলে আমরা কি জানি, এস এবং পি ইলেকট্রন যোগ দিতে হয়, এবং সাথে কি করতে হয় বলো তো, সাথে 10 যোগ করতে হয়, তাহলে সাথে 10 যোগ করলে 17 নম্বর গ্রুপের। এখন একটা কথা, এই যে আমরা বললাম যে আমরা 10 যোগ করি, 10 যোগ করবো কখন, যখন দেখবো আমরা পর্যায় বেরোয়েছে 2 বা 3, পর্যায় কত বেরোয়েছে 2 বা 3, কারণ এখানে দেখো 2 বা 3 কেন, কারণ দেখো পর্যায় যখন 2 আর 3, দেখো এখানে দেখো তখন দেখো মৌলের অবস্থান আমরা এইখানে না দিয়ে 10 গড় পিছিয়ে দিছি, 10 গড় পিছিয়ে। নর্মাল দেখো কার্বনের যদি ধরি আমরা, এই বোরনের যদি ধরি, বোরন কত নাম্বার 5 নাম্বার, আমরা বোরনের যদি করি, বোরন কত নাম্বার 5, তাহলে 1s 1, তাহলে আমরা তাহলে 1s 2 2s 2 2p 1 5 হয়েছে না? তাহলে এর গ্রুপ হওয়ার কথা পর্যায় কত 2, ঠিক আছে পর্যায় 2, পর্যায় 2 এর মধ্যে আছে তাই না, 2 এ আছে, বাট গ্রুপ কত হওয়ার কথা নর্মালি দেখো যার যে কটা শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে সেই কটাই হওয়ার কথা, তাহলে এখানে ইলেকট্রন কত 2 আর 1 কত হয় 3, শেষ শক্তি স্তরে এস আর পি আছে 3, তার মানে তার গ্রুপ হওয়ার কথা ছিল কত 3ই হওয়ার কথা ছিল, তার মানে তার গ্রুপ হওয়ার কথা ছিল এখানে তাই না, তার পর্যায় হলো 2, মানে এখানে হওয়ার কথা ছিল অবস্থান তাই না, বাট তার অবস্থান আমরা কী দিয়েছি বলো তো, আমরা এখানে 10 গড় পিছিয়ে দিয়েছি, কয় গড় 1 2 3 4 5 6 7 8 9 10, 10 গড় পিছিয়ে, মানে এখানে 10 গড় পিছিয়ে আমরা দিছি, মানে 10 গড় যোগ করে, এখন তাহলে তার অবস্থান কোথায় আছে 10 গড় যোগ করে বলতে হবে না, তার মানে তো আমরা 10 গড় সরাই দিছি, তার মানে কী করতে হবে তাকে 10 গড় যোগ করে বলতে হবে। কাজের ক্ষেত্রে দেখো শুধুমাত্র এই যে গ্রুপ মানে পর্যায়ে 2 এবং 3-এর ক্ষেত্রে আমরা 10 গড় সরাই দিছি না ফাঁকা না মাঝে, এই জন্য যখন দেখবো আমরা পর্যায়ে 2 এবং 3 আসতেছে এবং আমাদের এস এবং পি আসতেছে, সেক্ষেত্রে আমরা কী করবো 10 যোগ করে দিব, বুঝতে পারছো নিয়মটা কি, মুখস্থ করা আছে বুঝলাম, মানে বিষয়টা বুঝাই দিলাম। তাহলে আমরা 1 নাম্বার নিয়ম দেখলাম যে সর্বশেষ শক্তি যদি এস থাকে তাহলে এসে যে কটা ইলেকট্রন থাকবে সেটা গ্রুপ, এবং 2 নাম্বার নিয়ম দেখলাম সর্বশেষ শক্তি স্তর এস এবং পি যদি থাকে তাহলে এস এবং পি এর টোটাল ইলেকট্রনের সাথে 10 যোগ। ওকে
তাহলে এখানে দেওয়া আছে, যেমন দেখো এখানে কি বলছে, বোরনের ক্ষেত্রে বলছে, পাঁচের ক্ষেত্রে ইলেকট্রোমেট করলে 1s2 2s2 2p1, তাহলে সর্বশেষ শক্তি স্তরে এস আছে পি আছে, তাহলে এস এবং এস এর দুইটি ইলেকট্রন আছে, পি আছে একটি, টোটাল ইলেকট্রন কয়টি? তিনটি। তিনটির সাথে দিতে হবে 10 যোগ, কত হলো? 13। বুঝতে পারছো? নিয়ম হলো এখন 3, নিয়ম হলো 3। 3 নাম্বার নিয়মে কী কী দেওয়া আছে? যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, কি থাকবে? হ্যাঁ, বাইরে কি থাকবে? এস, মানে সর্বশেষ শক্তি স্তর থাকবে এস, এবং আগের প্রধান শক্তি স্তরে কি থাকবে? ডি। মানে সর্বশেষে এস আছে, বাট তার আগেরটা কি আছে? ডি আছে। তবে এস অরবিটাল এবং ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে, মানে সংখ্যার যোগই হবে গ্রুপ সংখ্যা। বুঝছো বিষয়টা? আমরা একটু করে দেখি। যেমন আয়রনের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? আয়রন। ফেররাম। আয়রন কত? 26। ইলেকট্রোমেট কত হবে? 1s2 2s2 2p6 3s2 3p6। তারপর জানেন কি বলো তো? 3d পরে আগে 4s এ যাবে 2টা, তো এখানে 6টা। এখানে 4s আগে লিখতে না, নিয়ম আমরা সমান ধারাবাহিকভাবে না, এটাও নিয়ম। দেখ আমরা বুঝছি, ঠিক আছে? তাহলে একই ইলেকট্রন কিন্তু গেছে। তাহলে এখানে দেখো আয়রনের ইলেকট্রোমেট করলে দেখি আমরা সর্বশেষ শক্তি স্তর কত? 4। তার মানে তার পর্যায় 4, এটা আমরা জানি। তাহলে পর্যায় কত হবে? গ্রুপ নির্ণয়টা ঝামেলা। তো আমরা নিয়ম দেখলাম কি? আমরা এখানে কয় নাম্বার নিয়ম দেখলাম? 3 নাম্বার নিয়মে দেখলাম। সেটা মুখস্থ করলে একদম প্রচুর ভালো লাগে। হ্যাঁ, দেখো কয়টা মুখস্থ করবা তুমি? এত সব মুখস্থ করবা? তাই নিয়ম মনে রাখলে তুমি শেষ, তাহলে নিয়মটা মনে থাকলে শেষ, সব পারবা। তাহলে দেখো এখানে সর্বশেষ শক্তি স্তরে যদি এস থাকে, আছে সর্বশেষ শক্তি স্তরে এস দেখতেছি, তাহলে তার আগে কি আছে? ডি আছে। তার আগে কি আছে? ডি আছে। তার আগের প্রধান শক্তি স্তর, মানে 4 আছে এস, 3 আছে ডি। তাহলে কি হবে এক্ষেত্রে? আমাদের গ্রুপ হবে এস এবং ডি এর ইলেকট্রনের যোগফল। তার মানে এখানে দেখো এসে আছে কয়টা? 2টা, ডিতে আছে কয়টা? 6টা। কত হয়? 8টা। তার মানে গ্রুপ হবে, যোগ না এখানে কোনো যোগ, শুধু ওখানে। তাহলে এখানে কত হবে? গ্রুপ কত হবে? 8। আমরা একটু দেখি। কখনো তো ভুল হবে না এগুলো। না, ভুল হবে কেন? দেখো এই দেখো গ্রুপ কয় নাম্বারে? 8 নাম্বার। আয়রন হলো কয় নাম্বারে? 8 নাম্বার। তাহলে এটা কি নিয়ম দেখলাম? যে এই এস এর মধ্যে যে সর্বশেষ শক্তি যদি এস থাকে, এবং আমরা তখন খেয়াল করবো যে এস এর আগে ডি আছে কিনা। ডি না থাকলে তো এস এর যে কটা আছে ওই কটাই। আর যদি এস এর আগে ডি থাকে তাহলে হবে কি? এস এবং ডি এর যোগফল। আর যদি সামনে ডি না থাকে তার মানে কি হবে? শুধু এস। ওকে, তাহলে আমরা এটা নিয়ম দেখলাম। তার মানে এটা নিয়ম হলো কি? এটা যদি আমরা শর্টকাট বলি এরকম থাকবে। তাহলে প্রথমটা 1 নাম্বার নিয়ম নাম্বার 1 কথা হলো এন এস 1 থেকে 2, মানে এন যা আছে তাই হতে পারে। যদি সর্বশেষ শক্তি স্তরে এস থাকে সেক্ষেত্রে কী হবে? গ্রুপ হবে কত হবে? 1 অথবা 2। একটা থাকলে 1, 2 থাকলে 2। 2 নাম্বার নিয়ম শিখলাম কি বলো তো? এসপি। এন এস এন কেন? এন না, এনপি। আর এন এস মানে এন মানে শক্তি স্তর, মানে কমন সেম শক্তি স্তর, একবার শক্তি স্তর। সে শক্তি স্তর কী আছে বলো তো? এসও আছে, পি আছে। এটা থাকবে 2 থাকবে, এটা কি থাকবে? 1 থেকে 6। সেক্ষেত্রে কী হবে? আমাদের এস ও পি এর ইলেকট্রনের যোগফল, এর সাথে 10 যোগফলের সাথে 10 মাল্টিপ্লিকেশন যোগ। তাহলে এইভাবে কিন্তু শর্টকাটে লিখে রাখবা, ঠিক আছে? ঠিক আছে। 1 থেকে 2 এটা বুঝলাম না তো আমি। 1 থেকে বল মানে এস এর মধ্যে কি থাকতে পারে? একটা থাকতে পারে, 2টা থাকতে পারে। এটা 1 থেকে 6 মানে কি? পি এর মধ্যে 1 থাকতে পারে, 6 থাকতে পারে, এর মাঝে থাকতে পারে, ঠিক আছে? 3 নম্বর সূত্র কি দেখলাম? যে এখানে আমাদের দেখো এন এস কি বলতো? এন এস 1 থেকে 2, এবং তার আগে কী থাকতে পারে? ডি। ডিটা কেমন হবে? আগে 1 - 1 ডি, 1 থেকে 10। বুঝতে পারছো? এটা বুঝতে পারছেন? দেখো নাকি, তার মানে এস এর আগে শক্তি স্তর, কিন্তু এই জন্য আমরা n-1 দিছি। এখানে দেখো এখানে n-1 ডি দিছি, তারপরে দিছি এন এস। এটা 3 নম্বর ছিল না? অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন যদি এস এ যায়, 3 নম্বরে সর্বশেষ মানে ইলেকট্রন যদি 3 নম্বর না, এন যা আছে তাই হোক। মানে এখানে দেখো মানে সবার আগে এস থাকবে, এস এর আগে যদি ডি থাকে তখন এর জন্য কিন্তু দেখি আমি n-1 লিখছি। বুঝতে পারছো? n-1 কেন লিখছি? কারণ এস এর আগে যে
এদের আগে শক্তি স্তর, এই জন্য যদি মনে করো এখানে যদি যেমন আয়রনের ক্ষেত্রে দেখলাম এন ছিল কত 4 4s, আর ডি এর কি ছিল n-1 করো, তাহলে এখানে n কত 4, তাহলে n-1 মানে কি 3, তাহলে 3d ছিল, এরকম ছিল না? ও হ্যাঁ, এই জন্য এভাবে নিয়মটা দিলাম আর কি, ফর্মুলাটা। এখন আমরা 4 নাম্বার কি শিখলাম বলো তো? 4 নম্বর নাই, 4 নাম্বার শিখছি কি বলো তো? নাই 4 নম্বরে নাই। 3 নাম্বার আমরা শিখলাম, তাহলে 3 নাম্বার বুঝছো? তাহলে এখানে দেখলাম যে আয়রনের ক্ষেত্রে মৌলের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এটা ইলেকট্রন বিন্যাস, শেষে কি থাকে আমাদের শেষে আছে এস আছে, কিন্তু এস এর আগে আবার কি আছে ডি আছে, এখানে কি হবে ইলেকট্রন হবে এস এবং ডি এর যোগফল। আচ্ছা দেখি স্যার লেখাটা একটু পরে লিখে নাও হলে নাও লিখে নাও, অল্প একটু হয়ে গেছে। তুমি এটা লিখে নিবা, নোট করে নিবা, ঠিক আছে? স্টিকি নোটে লিখে স্যার নিবা। এটা ডি এর উপর কি 1 - 10 দিছেন? 1 মাইনাস না, 1 থেকে 10, মানে একে কথা ডি এর উপর না? হ্যাঁ ডি এর উপর, মানে ডি এর ধারণ ক্ষমতা কত 1 থেকে 10 না? 10, হ্যাঁ। হ্যাঁ বুঝছো তো বিষয়টা, সূত্রটা নাকি? হুম। ওকে, আর এস এ হলো এনএস 1 থেকে 2, 1 থেকে 2। এখন দেখো আমরা দেখবো নিয়ম হলো কয় নাম্বার? আর নাই নিয়ম স্যার। তাহলে দেখো এইগুলা নিয়ম, ঠিক আছে? গ্রুপটা এমনি দিচ্ছে, এটা কাটি দাও। এখন হতো এটা তো তোমাদের আসলে ছোটো ক্লাসটা এগুলা, এফ এর ক্ষেত্রে তাহলে কী হবে? যদি এখন আরেকটা নিয়ম করে দিলাম তাহলে কয়টা নিয়ম শিখলাম আমরা বলো তো? 4টা। 4টা। এর তো দেওয়া নাই কেন এখানে? এটা নয়, তোমাদের এই কয়টা নিয়ম দেওয়া আছে, আরও কিছু আমি নিয়ম দেখাচ্ছি। 23টা পর্যন্ত সব দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা আরও কিছু নিয়ম দেখবো, সেটা কেমন? ও মানে আমাদের বইয়ে 30টা আছে তো, এখানেও 30টা পর্যন্ত দিচ্ছে। এখন আমরা আরও কিছু নিয়ম দেখবো, তাহলে আমরা কয় নাম্বার নিয়ম দেখলাম? 1 নাম্বার দেখছি, 1 2 3 1 নাম্বারে দেখছি, 2 নাম্বার দেখছি, এস থাকলে ওইটা, আর 2 নম্বরে হলো এসপি থাকলে ওটা দুটোর সাথে যোগ এটা হলো 3 নাম্বার দেখলাম। এখন দেবো আমরা 4 নাম্বার। এর আগে যদি ডি থাকে। 4 নাম্বার নিয়মটা কি? 4 নাম্বার নিয়মটা হলো এখানে কি আছে, এই যে এটা হলো n-1d, ওকে ঠিক আছে, মানে ডি আগে শক্তি স্তর, এখানে কি 1 থেকে 10, মানে এখানে 1 থেকে 10 না, এখানে 10 হয়েছে না, এটা 10 হয়ে গেলে তো তুমি না, এটা লাগবে না, থাক। তাহলে আপাতত এইগুলোই হবে, ঠিক আছে? তাহলে আমরা এই 3টা নিয়ম আমাদের মনে রাখবো আর কি, ঠিক আছে? তাহলে কি দেখলাম? প্রথম হলো এটা দেখি ফেরাইলাম, দেখি ফেরাইলাম, মনে থাকবে? প্রথম নিয়ম হলো যদি শেষ শক্তি স্তরে যদি এস থাকে, এস এ যে কটা ইলেকট্রন থাকবে সেটাই। দ্বিতীয় নিয়ম হলো যে শেষ শক্তি স্তরে এস এবং পি আছে, তাহলে এস এবং পি এর যত ইলেকট্রন আছে যোগ দিয়ে তার সাথে 10 যোগ দিব, এবং এটা খেয়াল করতে হবে সবসময় এটা কোন ক্ষেত্রে, মেইনলি পর্যায়ে 2 এবং 3 ক্ষেত্রে। তারপরে দেখলাম কি বলতো, 3 নম্বর দেখলাম যদি শেষ শক্তি স্তরে এস আছে বাট তারাই কি আছে বলতো, ডি আছে, সেক্ষেত্রে আমাদের কি বলতো, এস আর ডি, তাহলে ওই দুটো যোগফল হবে। সেক্ষেত্রে হবে ডি এবং এস এর যোগফল। হ্যাঁ, ওই দুটো যোগফল। ওকে, এখানেই মোস্ট আগে তোমাদের বোঝার সুবিধার জন্য মৌলের সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন বিন্যাসকে লাল রং দিয়ে দেখানো হলো। এই যে এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো 1s, তাহলে এর পর্যায়ে কত হবে 1, এস আছে 1, হিলিয়ামের ক্ষেত্রে আছে 1s2, তারা কি পর্যায়ে হবে 1, গ্রুপ হবে কত, এটা ব্যতিক্রম 18, 2 হওয়ার কথা ছিল বাটের কত হচ্ছে 18, এটা ব্যতিক্রম। ব্যতিক্রম কেন হয়? লিথিয়াম, ওই যে ধর্মের মিল রাখার জন্য, তো লিথিয়ামের কি তোমরা কিন্তু বের করবা, বসাইবা, আমাদের বসবাস হয়ে দিছে, এগুলো ভাগগুলো কোন বসাইবা। তারপর দেখো এই যেটা দেখি বোরন 5, 1s2 2s2 1, তাহলে এখানে সর্বশেষ শক্তি স্তর হলো 2, পর্যায়ে 2, ইলেকট্রন কথা এস এবং পি আছে, মানে এস আর পি যোগ করে তার সাথে 10 যোগ। ওকে, আমরা মাঝে মাঝে একটা দেখি ম্যাগনেসিয়াম লাগবে না স্যার, এগুলো তো স্যার আপনি ক্লাস দিয়ে দেবেন না ইউটিউবে? হ্যাঁ, তাহলে দেখো এগুলো কিন্তু আছে, ঠিক আছে, এগুলো সবই পারবা। সাইডটা ওকে, এখন আমরা দেখব যে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর কি বলতো মূল ভিত্তি। ক্লাস শেষ করে আমি কিছু করতে দেবো এখানে আবার তোমাদের, ঠিক আছে? আজকে হ্যাঁ, আজকে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর কি বলতো মূল ভিত্তি। তো আমরা দেখছিলাম যে আমরা পর্যায় সারণী যখন তৈরি করলাম, বিভিন্ন বিজ্ঞানে যখন তৈরি করলো, প্রথমে দেখলাম যে পারমাণবিক ভর অনুসারে সাজানো হলো, তাই না? প্রথমে আগে মেনলি পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়েছিল, তাই না? কেউ 8টা করে সাজাইছে, কেউ 3টা সাজাইছে, দেখে তারা ধর্মের মিল বের করার চেষ্টা করেছে। এরপরে দেখা যাচ্ছে পারমাণবিক ভর অনুসারে সাজালেও আর্গন এবং যে পটাশিয়ামের মধ্যে অবস্থানের ত্রুটি হয়, এরকম বিভিন্ন ধরনের অসঙ্গতি দেখা যায়। এরপরে যে নিয়মটা আছে সেটা কি বলো, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে আমরা পর্যায় সারণী সাজাই। তারপরেও আমরা পর্যায় সারণীতে আমরা এই যে মূল ভিত্তি, পর্যায় সারণীর মূল ভিত্তি আমরা পারমাণবিক সংখ্যা বলি না, বলি কি বলতো ইলেকট্রন বিন্যাস। কাকে বলবো? ইলেকট্রন বিন্যাসই হলো পারমাণবিক আমাদের
পর্যায় সারণীর মূল ভিত্তি, বা ইলেকট্রনই হলো যদি বলতে পারো যে পর্যায় সারণীর মূল ভিত্তি। কেন ইলেকট্রন বিন্যাসকে কেন পর্যায় সারণীর মূল ভিত্তি করি বলে থাকি আমরা? কারণ ইলেকট্রন বিন্যাসের মধ্যে দেখো একটা জিনিস আমরা শিখে আসলাম যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কী বের করতে পারি? মৌলের অবস্থান বের করতে পারি, এবং হ্যাঁ অবস্থান, মানে এবং ইলেকট্রন হ্যাঁ ওটাই মৌলের অবস্থান। এবং ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা বলতে পারি কোন মৌলটা ধাতু কোন মৌলটা অধাতু। কেমন স্যার? আমরা জানি না যে ইলেকট্রন বিন্যাস করে যদি দেখি যে মৌলের শেষ শক্তি স্তরে কম ইলেকট্রন, তাহলে ইলেকট্রন ছেড়ে দেয় 1 থেকে 3, এটা পড়ছি না? শেষ শক্তি স্তরে 1 থেকে 3 থাকলে কি বলতো? এরা ইলেকট্রন ছেড়ে দেয়, এরা হলো ধাতু। শেষ শক্তি স্তরে 5 থেকে 7 থাকলে ইলেকট্রন গ্রহণ করে, এরা হলো অধাতু। 1 2 3 ধরে ধাতু, 5 6 7 হলে অধাতু, আর 4 থাকলে অপধাতু। এগুলো শিখেছিলাম না? তাহলে দেখো, তাহলে এটা কি দ্বারা জানলাম আমরা বলো তো? ইলেকট্রন বিন্যাস দ্বারাই। তা ইলেকট্রন বিন্যাসে কিন্তু সব কিছু ডিফাইন করতেছে, এই জন্য আমরা বলি ইলেকট্রন বিন্যাসই হলো পর্যায় সারণীর মূল ভিত্তি। আমরা এখন পড়ব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো মৌল কত নম্বর পর্যায় এবং কত নম্বর গ্রুপে অবস্থান করে তা বের করা যায়। বিন্যাসের গুরুত্ব দিলে তো মোটামুটি পাবো। হ্যাঁ, বের করা যায়। আবার দেখো, যে সকল মৌলের বাইরের প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস একই রকম, সেই সকল মৌলে একই গ্রুপে অবস্থান করে, তাই না? দেখলাম না? না ওটা না, দেখো এই যে গ্রুপ 1-এর ক্ষেত্রে আমরা দেখি কি সবারই সেই শক্তি স্তরে এসে অনেকটা একটা ইলেকট্রন। যারা গ্রুপ 1-এ, দেখে এখানে দেখাই আমি, এখানে খেয়াল করো, এই যে গ্রুপ 1-এ যারা আছে সবারই কি বলতো শেষ শক্তি স্তরে আছে এস এবং 1 ইলেকট্রন আছে। গ্রুপ 2 মানে কি সবারই শেষ শক্তি স্তর কত? এস, ইলেকট্রন কত? 2টা। তার মানে কি যে একই রকম ইলেকট্রন বিন্যাস যারা, তারা কি একই রকম একই গ্রুপে অবস্থান করতে হবে, তাই না? এটাই বলছে আর কি। ওকে, তাহলে দেখলাম যে সকল মৌলের বাইরের প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস একই রকম, সে সকল মৌল একই গ্রুপে অবস্থান করে। অপরদিকে যে সকল মৌলের বাইরের প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস ভিন্ন রকম, সে সকল মৌল ভিন্ন ভিন্ন গ্রুপে অবস্থান করে, তাই না? শেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস ভিন্ন রকম, তারা ভিন্ন ভিন্ন গ্রুপে অবস্থান করে, এটা আমরা জানি। ওকে, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা 1টি, মানে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস বাইরের মানে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টি? 1টি। সে সকল মৌল সাধারণত ইলেকট্রন কি করে? দান করে। এই যে ধাতু, ওগুলা দেখাচ্ছে এখানে। যে সকল মৌলের শেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টি? 1টি। তারা কি করে? ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা দেখায়। তার মানে কি, যেমন সোডিয়ামের বাইরের শক্তি স্তর কয়টা ইলেকট্রন থাকে? 1টি। এই যে ইলেকট্রন দেখো 1s2 2s2 2p6 3s1, তো 3s মানে সর্বশেষ শক্তি স্তর কয়টা আছে? একটা। তাহলে কী করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে, যেমন কী বল সোডিয়াম প্লাস হয়ে গেছে, 1 ইলেকট্রন দান করে, ঠিক আছে? তাহলে এরা কী করে? যাদের সর্বশেষ শক্তি স্তরে 1 ইলেকট্রন থাকে, তারা কী করে? ইলেকট্রন দান করে কী হবে? আয়ন হয়ে যায়, ধনাত্মক আয়ন হয়ে যায়, তাই না? তাই সোডিয়াম 1 ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এদেরকে আমরা কী বলি বলো তো? ধাতু। যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা বলি ধাতু বলি। ওকে, যেটা বললাম যাদের শেষ শক্তি স্তরে 1 থেকে 3টে ইলেকট্রন আছে, তারা কী করবে? দান করবে, একটু আগে যেটা বললাম। ওকে, এখন দেখো পরটা দেখো, আবার যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের মোট শক্তি স্তরের বাইরের মোট ইলেকট্রন কয়টি? 7টি। কয়টি? 7টি। তারা কি করবে? গ্রহণ করবে 1টি। সে সকল মৌল সাধারণত 1টি ইলেকট্রন গ্রহণ করে কি করবে? ঋণাত্মক আয়নে পরিণত হবে, বা ঋণাত্মক আয়ন পরিণত হওয়ার প্রবণতা দেখায়। যেমন ক্লোরিনের যদি আমরা করি ইলেকট্রন বিন্যাস করি, তার শেষ শক্তি স্তর কয়টি ইলেকট্রন দেবো? 7টি। এই জন্য তো 1টি ইলেকট্রন গ্রহণ করে, এবং সোডিয়াম একটা দিল, তার একটা নিয়ে 8টি হলো। তা আমরা আসলে মেন নিয়মটা কি? প্রতিটা মৌলই চায় তার শেষ শক্তি স্তরে অষ্টকপূর্ণ করতে বা দৈত্যপূর্ণ করতে, ঠিক আছে? এই জন্য যার শেষ শক্তি স্তরে একটা আছে, তাকে কেউ 7টা দিয়ে 8টা করতে দিবে? মানে প্রতিটা মৌল চায় শেষ শক্তি স্তর কয়টা করতে? 2টা বা 8টি। তো 2টা শুধুমাত্র করতে চায় কে? 2টা করতে চায় ধাতুগুলো, যেমন হাইড্রোজেন করতেছে একটা নিয়ে 2টা, লিথিয়াম আছে তার একটা ত্যাগ করে 2টা হতে চায়। না, এটা দেওয়া দরকার কি? কেন? এই যে আসলে ইলেকট্রন বিন্যাস কেন দরকার? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এগুলো আমরা বুঝতে পারি। জানি যে 5 6 7 থাকলে এটা অধাতু, আর হলো জানলা কোথা থেকে? ইলেকট্রন বিন্যাস থেকেই তো, এটাই। তাহলে দেখো, তাই ক্লোরিন 1টি ইলেকট্রন কি করবে? গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে, বুঝছো? ওকে, অতএব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় এবং মৌলসমূহের অনেক ধর্ম ব্যাখ্যা করা যায়। এজন্য ইলেকট্রন বিন্যাসকেই পর্যায় সারণীর মূল ভিত্তি হিসাবে বিবেচনা করা হয়। পরীক্ষা গ নাম্বার আসবে বা খ নাম্বারে আসবে ইলেকট্রন বিন্যাসের পর্যায় সারণীর মূল ভিত্তি ব্যাখ্যা করো। তখন কী করবা? দেখতে হবে ইলেকট্রন বিন্যাসের পর্যায় সারণীর মূল ভিত্তি নির্ণয় ব্যাখ্যা করা হলো। তো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই আমরা কোনো মৌলের অবস্থান নির্ণয় করতে পারি, অবস্থান অর্থাৎ গ্রুপ বা পর্যায় নির্ণয় করতে পারি। উদাহরণ হিসেবে দিতে পারো, যেমন আমরা উদাহরণ যে দরকার নাই, দিল্লি দিতে পারো, না দিল্লি দিতে পারো।
তারপরে কি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা জানতে পারি কোনো মৌলে ইলেকট্রন ত্যাগ করবে না গ্রহণ করবে। যেমন সোডিয়ামের শেষ শক্তি হচ্ছে 1 ইলেকট্রন রয়েছে, এজন্য সে 1 ইলেকট্রন কী করবে গ্রহণ করে ধনাত্মক আয়নে পরিণত হবে। অপরদিকে ক্লোরিনের শেষ শক্তি হচ্ছে 7টা ইলেকট্রন আছে, সে 1টা ইলেকট্রন গ্রহণ করে কী করবে 8টা ইলেকট্রন পূর্ণ করবে, অষ্টক পূর্ণ করবে। এই যে অষ্টক পূর্ণ বা দ্বৈতপূর্ণ এটা আমরা একটু পরে জানবো, নিয়মটা আছে, ঠিক আছে। আবার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে জানতে পারি কোনো মৌলের গলনাঙ্ক কতটুকু হবে, স্ফুটনাঙ্ক কতটা হবে, ঠিক আছে। এটা অ্যাড করে দিলাম। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা কী জানতে পারি, আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক জানতে পারি। কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, আবার স্থায়িত্ব, জানি না। স্থায়িত্ব, সক্রিয়তা শিখাবে, এগুলো সক্রিয়তা এগুলো জানতে পারি, এগুলো পরবর্তীতে জানবা। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে জানতে পারি তার গলনাঙ্ক কত, স্ফুটনাঙ্ক কত, স্থায়িত্ব কত, মানে মৌলটা মানে স্থির থাকতে চায় কতটুকু, মানে তাকে পরিবর্তন করা যায় এরকম। এবং সক্রিয়তা অর্থাৎ বিক্রিয়া কেমন করতে চায়, খুব বেশি বিক্রিয়া করতে চায় না কম বিক্রিয়া করতে চায়, এগুলো সবই আমরা ইলেকট্রন বিন্যাস থেকে কী করতে পারি বলো তো, জানতে পারি। তাহলে কী কী জানতে পারি, মৌলের অবস্থান জানতে পারি, কোনো একটা মৌল ইলেকট্রন গ্রহণ করবে না দান করবে সেটা জানতে পারি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক জানতে পারি, এবং সক্রিয়তা বা স্থায়িত্ব জানতে পারি। সক্রিয়তা বা স্থায়িত্ব, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, সক্রিয়তা বা স্থায়িত্ব এগুলো আমরা সবই জানতে পারি। বুঝতে পারছো? ওকে। তো এই যে ইলেকট্রন বিন্যাস আমরা এখানে দেখতেছি, এগুলো তো আমরা একটু পড়লাম না, ইলেকট্রন বিন্যাস পড়লাম, ওকে পারবা এগুলো। এখন দেখো তাহলে এগুলো দেখছি আমরা। ও এখন দেখো পর্দায় সারণী কিছু কী আছে বলো তো, ব্যতিক্রম আছে। একটু আগে যেটা দেখলাম পর্দায় সারণীতে হিলিয়ামের অবস্থানটা কি হওয়ার কথা ছিল 2 নম্বর গ্রুপে, বাট দিয়ে দিয়েছে কত নাম্বার, 18 নম্বর, দেখলাম না? ওকে, তো আমরা এখন একটু দেখবো। দেখো হাইড্রোজেনের অবস্থান 1 নম্বর কি বলো তো, হাইড্রোজেনের অবস্থানের ব্যতিক্রম আছে। কই হাইড্রোজেন অবস্থান ঠিক আছে, কীভাবে ঠিক আছে দেখাই। আমরা মৌলের অবস্থান দেই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দিচ্ছি একে, বাট আমরা জানি মৌলের অবস্থান অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। যে আমরা একটা মৌলের অবস্থান দিলাম, তো একই গ্রুপের মৌলগুলোর ধর্ম কী হয়, একই হয়, পড়ে আসলাম না? তো এখানে হাইড্রোজেন হলো কি অধাতু, হাইড্রোজেন কি বলো তো, হাইড্রোজেন ইলেকট্রন নেয় না দেয় বলো তো? হাইড্রোজেনের শেষ শক্তি ইলেকট্রন কয়টি, একটি, সে কয়টি করতে যাবে, 2টি, সে 1 ইলেকট্রন নেয়। তাহলে যে নেয় সে কি ধাতু না অধাতু, অধাতু। তাহলে হাইড্রোজেন দেখো ইলেকট্রন নেয় অধাতু, বাট নিচের যা যা যেগুলো আছে সবগুলো কি করে দেয়, শেষ শক্তি একটা করে ইলেকট্রন আছে তারা দিয়ে দিয়ে নিজের শক্তি স্তর পূর্ণ করে। হাইড্রোজেন নেয় শেষ শক্তি একটা, সে 8টা নিয়ে 2টা করে। তাহলে দেখো হাইড্রোজেন হলো অধাতু, তাকে ধাতুদের সাথে অবস্থান দেওয়া হয়েছে, তার মানে ধর্ম কি মিল আছে, তার মিল নাই। হাইড্রোজেন এখানে গ্যাস হিসাবে থাকে, বাকি সবগুলো কি ধাতু, কঠিন। বুঝতে পারছো, তার ধর্মের মিল আছে, তারপরে কিন্তু তার এখানে অবস্থান দেওয়া হয়েছে, তার মানে ব্যতিক্রম না এটা। ওকে, তাহলে বুঝতে পারছো। তাহলে হাইড্রোজেনের অবস্থানে ত্রুটি আছে। কি ত্রুটি আছে দেখো, হাইড্রোজেন একটু অধাতু। কি ধাতু, অধাতু কেন, কারণ সেই ইলেকট্রন নেয়। আমরা অষ্টপূর্ণ দ্বৈতপূর্ণ শিখলে আরও মানে ক্লিয়ার হবে। এই যে মিলানোর জন্য যে ওই যে ইলেকট্রন বিন্যাস করে দেখি তার 1 নম্বরে হয়, দিচ্ছি আমরা ওখানে, বুঝছো? এক জায়গায় তো অবস্থান দেওয়া লাগবে, অন্য জায়গায় দিলে তো মেলে না, অন্য জায়গায় দিলে ধর্ম মেলে না, আবার কিছু মেলে না বলো তো, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মেলে না। সো এক জায়গায় তো অবস্থানটা দিতে হবে, তো ওখানে দেওয়া যায়। হাইড্রোজেন একটি অধাতু, কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতুর সাথে অবস্থান দেওয়া হয়েছে। দেখো সোডিয়াম, এগুলো এই ক্ষার ধাতু না, ধাতু কিনা। ওকে, গ্রুপ 1 স্থান দেওয়া হয়েছে। এর কারণ ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরের প্রধান শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন রয়েছে, তাই না? ওকে, আবার দেখো হাইড্রোজেন অনেক ধর্ম ক্ষার ধাতুগুলোর ধর্মের সাথে মিলে যায়। কিছু ধর্ম কি বলতো ক্ষার ধাতুর সাথে মিলে যায়। অন্যদিকে দেখো হ্যালোজেন মৌল, কি মৌল, কোনগুলো 17 নম্বর গ্রুপের মৌলকে বলা হয় হ্যালোজেন মৌল। একটু পর আমরা জানি কী কী আছে বলো তো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওকে, এর একটি পরমাণু যেমন একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, হাইড্রোজেনও তেমনি একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে দেখো 17 নম্বর গ্রুপের মৌলগুলো দেখো সবার শেষ শক্তি স্তর কটা করে থাকে, 7টি করে। 17 নম্বর সবাই কটা ইলেকট্রন গ্রহণ করে, একটা করে 8টি করে। তাহলে হাইড্রোজেনে কটা ইলেকট্রন গ্রহণ করে, একটি।
সেই দিক দিয়ে কিন্তু হ্যালোজেনের সাথে হাইড্রোজেনের কি আছে, মিল আছে, ঠিক আছে। হাইড্রোজেনের অনেক ধর্মে হ্যালোজেন মৌলের সাথেও মিল পাওয়া যায়, তবে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্ম কি ক্ষার ধাতু সমূহের ধর্মের সাথে মিলে যায়। এই কারণে একে কোথায় অবস্থান করা হয়েছে, গ্রুপ 1। তার মানে দেখলাম আমরা যে হাইড্রোজেনের অবস্থান কয়টা মৌলের সাথে মিলে যায় বলতো, 2টা গ্রুপের মৌলের সাথে মিলে যায়। আমরা একটু দেখাই। তাহলে দেখলাম হাইড্রোজেন যে মৌলটা আছে এর ধর্ম 2টা গ্রুপের সাথে মেলে। একটা হলো এই গ্রুপের সাথে আংশিক মেলে, যদিও কি একটা ব্যতিক্রম এখানে দেখো, এরা সবাই কি ক্ষার ধাতু বাট এই অধাতু, মেলে না। এটা হলো কি মিলতেছে না, ব্যতিক্রম। মিল হলো দেখো এদের সবারই শক্তিস্তর, সেই শক্তিস্তর কটা ইলেকট্রন, একটা করে মিল আছে। ওকে, অপরদিকে দেখো হাইড্রোজেন কি বলতো কয়টা ইলেকট্রন নেয়, একটা ইলেকট্রন নেয়। তাহলে একটা আছে, একটা নিয়ে কি করে 2টা করে পূর্ণ হয়। অপরদিকে দেখো এই যে 17 নম্বর গ্রুপে যারা আছে তারাও সবাই কটা করে ইলেকট্রন নেয়, একটা করে। কারণ তাদের সবারই সেই শক্তিস্তর কটা করে থাকে, 7টা, তারা আর একটা করে নিয়ে 8টা করে। তাহলে দেখো এর সাথে একটা মিল আছে ধর্মের, এও একটা নেয় এও একটা নেয়, তাই না? তো ইলেকট্রন নেয় কয়টা বা দেয় কয়টা, এগুলোকে আমরা কী বলি, যোজনী বলি। যোজনী মিল আছে, তার মানে এ কিন্তু এখানে অবস্থান দেওয়া যাইত, কিন্তু দেখা যায় যে সর্বদিক মিলে আমাদের অবস্থানটা অ্যাপ্রোপ্রিয়েট হয় কোথায়, 1 নম্বরে। এর জন্য আমরা একে 1 নম্বর অবস্থান, বুঝতে পারছেন? তাহলে হাইড্রোজেন অবস্থান আমরা জানলাম। 2 নম্বরে কি বলতো, হিলিয়ামের অবস্থান। একটু আগে দেখে আসলাম, হিলিয়ামের ব্যতিক্রম আছে না, কোথায় দেওয়া আছে অবস্থান বলো তো হিলিয়ামকে? হিলিয়ামের অবস্থান হচ্ছে স্যার কয় নম্বর গ্রুপে? 18 নম্বর গ্রুপে। কি দেখলাম, ভুলে গেল এখনই। এখানে দেখো কয় নম্বরে, দেখো তো হিলিয়াম কত নম্বরে, 18 নম্বরে। তাহলে এখানে কি হিলিয়ামের 18 নম্বর গ্রুপ হওয়ার কথা ছিল না, কয় নম্বর হওয়ার কথা ছিল? স্যার হচ্ছে 2 হওয়ার কথা ছিল। হাইড্রোজেনের পরেই তো হওয়ার কথা ছিল, তাই না? হাইড্রোজেনের পরেই যেহেতু, তো এখানে হওয়ার কথা ছিল। তো হিলিয়ামের হাইড্রোজেনের পরে হওয়ার কথা ছিল 2 নম্বরে, কিন্তু এটা ব্যতিক্রম দিচ্ছি আমরা 18তে। কেন? ধর্মের মিল রাখার জন্য। দেখো হিলিয়ামের ইলেকট্রোমিল করে দেখা যায় 1s2, তার মানে কি এসে 2 আছে, মানে কি সে 2 নাম্বার গ্রুপেই থাকবে। তো ইলেকট্রন বিন্যাস অনুসারে সে 2 নাম্বার গ্রুপে থাকার কথা, কিন্তু 2 নাম্বার গ্রুপের মৌলগুলো কি তীব্র তড়িৎ ধনাত্মক, মানে এগুলো ক্ষার ধাতু, এগুলো কি ধাতু, তীব্র তড়িৎ ধনাত্মক, এদের মৃৎ ক্ষার ধাতু বলা হয়। ওকে, অপরদিকে হিলিয়াম কি বলতো, নিষ্ক্রিয় গ্যাস, মানে কারোর সাথে বিক্রিয়া করে না। এই গ্যাস কি গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কাদেরকে বলা হয়, যারা কারোর সাথে বিক্রিয়া করে না। তো নিষ্ক্রিয় গ্যাস কাদেরকে বলা হয়, কীভাবে বুঝবো, এটা একটু পর আমরা ডিটেলস জানবো, ঠিক আছে? কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হচ্ছে এগুলো আমরা জানবো। তাহলে হিলিয়াম হলে কি বলতো, নিষ্ক্রিয় গ্যাস। এর ধর্ম অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস যেমন নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডনের সাথে মিলে যায়। তো হিলিয়াম এর ধর্ম কখনোই তীব্র তড়িৎ ধনাত্মক মৃৎক্ষার ধাতুর মতো হয় না। তাই হিলিয়ামকে বলতো কার সাথে, নিষ্ক্রিয় গ্যাসিয়ামের 18 গ্রুপে স্থান দেওয়া হয়েছে। কেননা কি বলতো, এখানে 18 নম্বর গ্রুপের সবাই কি বলতো, নিষ্ক্রিয়। এই যে এখানে যারা আছে সবাই কি বলতো, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস মানে কি, তাই ইলেকট্রন নেয়ও না দেয়ও না, ইলেকট্রন নিবেও না দেবেও না, কখন, যখন না তার নিষ্ক্রিয়। ইলেকট্রন নিবেও না দেবেও না কখন, 8 মনে হয়, যখন কি তাদের শেষ শক্তিস্তর পূর্ণ থাকে। 8 শেষ শক্তি পূর্ণ মানে কি, হয় 2 আছে, হয় কত আছে, 8 আছে, 8 আছে, হয় 2 আছে, বাট হিলিয়াম যেমন 2 আছে, হিলিয়াম বাদে সবারই 8, সবারই 8, ওটাই। 2 থাকলেও কি পূর্ণ হতে পারে, আর থাকলে কি হতে পারে, পূর্ণ হতে পারে। দেখছিলাম না এস কত পূর্ণ হয়, 2। আর ভাইগুলো কি হয় বলো তো, ওইটা ভাইগুলো বলতো না। তাহলে আমাদের কি 2 পূর্ণ হতে পারে, কত 8 পূর্ণ হতে পারে। তাহলে দেখো যেহেতু আমাদের হিলিয়াম কি নিষ্ক্রিয় 2 আছে, এজন্য তাকে নিষ্ক্রিয়দের সাথে অবস্থান দেওয়া হয়েছে, বুঝতে পারছো? তাহলে হিলিয়ামকে কেন 8 নাম্বার মানে 2 নাম্বার গ্রুপে অবস্থান না দিয়ে 18 নাম্বার গ্রুপে অবস্থান দেওয়া হলো, ব্যাখ্যা করো পারবো না? যে হিলিয়ামের ইলেকট্রোমিল করে দেখা যায় তার শেষ শক্তি স্তর করে ইলেকট্রন বলো তো, এস 2। এর জন্য তার অবস্থান হওয়ার কথা ছিল কত বলো তো, 2। কিন্তু তাকে 2 অবস্থান না দিয়ে 18 নম্বর গ্রুপে অবস্থান দেওয়া হয়। কেন? তার নিষ্ক্রিয়তা, সে যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, এই জন্য তার নিষ্ক্রিয়তা মানে 18 নম্বর গ্রুপের মৌলগুলো নিষ্ক্রিয় হওয়ার কারণে তাকে সেখানে অবস্থান দেওয়া হয়েছে। ওকে, এই যে এখানে যে কথাগুলো আছে এই কথাগুলো একটু পড়বা কয়েকবার, ঠিক আছে? পড়ে লিখতে পারবা। এখানে যে কথাগুলো বলছে, যে কি বলছে বলো তো, হিলিয়ামের ইলেকট্রোবিন্যাস এত 1s2, এ থেকে বোঝা যায় তার অবস্থান কোথায় দেওয়া উচিত বলো তো, 2 নম্বর গ্রুপে দেওয়া উচিত। কিন্তু 2 নম্বর গ্রুপগুলো কি, গ্রুপের মৌলগুলো তীব্র ধনাত্মক,
অর্থাৎ এরা মৃৎক্ষার ধাতু। অপরদিকে হিলিয়াম কি বলতো নিষ্ক্রিয় গ্যাস, এর ধর্ম অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের সাথে মিলে যায়। কোন 18 নম্বর গ্রুপের মৌলগুলোর সাথে মিলে যায়, ঠিক আছে, মিলে যায়। হিলিয়ামের ধর্ম কখনোই তীব্র তড়িৎ ধনাত্মক মৃৎক্ষার ধাতুর মতো নয়, তাই হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস সময়ের গ্রুপ 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে, ঠিক আছে, একটু মনে রাখবা, বুঝতে পারবো। এখন দেখো ল্যান্থানার সিরিজ, ল্যান্থানার সারির এবং অ্যাক্টিনার সারির মৌলগুলোর অবস্থান। এগুলো দেখো পর্দার সারির বাইরে অবস্থান দিছি না আমরা, তাই না? জায়গা নাই দিকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে অতগুলো মৌল সবগুলো ধর্মে একই, একসাথে কেমনে দিই, এই জন্য একটা গ্রুপের মধ্যে পড়ে। দেখো পর্যায় সারণীতে ল্যান্থানাইট সারির মৌলগুলো 6 নম্বর পর্যায়ে, কয় নম্বর পর্যায়ে দেখো তো? ল্যান্থানাইট হলো 6 নম্বর এবং গ্রুপ নাম্বার কত? দুইজনের গ্রুপ 3, গ্রুপ 3-এ অবস্থিত। এবং অ্যাক্টিনাইট কত? 7 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপের। দেখো বই দেখো, বই থেকে বুঝতে পারছো তো? বই দেখবা, আমি বলতেছি তাহলে এখানে টুকুর যাওয়া যাচ্ছে না, তো বই দিকে খেয়াল করলে বুঝতে পারবো। এবার বইটা খেয়াল করো, পদের সামনে বের করো। দেখো এই যে এখানে, এখানে কোথায়? এই যে এখানে, এটা কয় নাম্বার গ্রুপ দেখো তো? তাহলে ল্যান্থানাইট হলো কয় নাম্বারে বলো তো? পর্দায় হলো 6 এবং গ্রুপ কয় নাম্বার? 3। অ্যাক্টিনাইট কত? পর্দায় হলো 7, গ্রুপ কত? 3। এই অবস্থানগুলোতে ল্যান্থানার শারীর এবং অ্যাক্টিনের শারীর মৌলগুলোকে বসালে পর্দায় সারণীর কি সৌন্দর্য নষ্ট হয়। সৌন্দর্য পড়ার সময় কি সৌন্দর্য? আর সৌন্দর্য লাগবে না, মিলানো যাচ্ছে না তো, এক গ্রুপে কেমন মিলাবে? সৌন্দর্য নষ্ট হয়। কাজে পর্দায় সারণীতে সুন্দরভাবে সাজানো, মানে সুন্দরভাবে দেখানোর জন্য ল্যান্থানার শারীর এবং অ্যাক্টিনের শারীর মৌলগুলোকে পর্দায় সারণীর নিচে আলাদাভাবে রাখা। এইটার জন্য যে সৌন্দর্য হয় নাই, এইটা মিলে আরো ভালো দেখা যেত। শোনো, ওটা তো ভালো দেখা যায়। এইটা এই দেখো ছিল, তুমি যদি এখানে কি করতা, এখানে এতগুলো দেখো মৌল যদি এক সিরিয়ালে দিতা, তার মানে দেখো এই দেখো ধর্মগুলো নিচে নিচে পড়তো না, এখানে উল্টো বলে হইতো না। আচ্ছা, আবার যদি এখানেই যদি 118টা দিতা, এই ছোটো জায়গার মধ্যে ঘরের মধ্যে জায়গা হতো, হইতো? তাহলে এখানের জন্য আলাদা একটা বড় ঘর দিতে হতো, কেমন ভালো দেখা যাইতো না। সো এটা সৌন্দর্য রক্ষা করার জন্য এখানে স্যার 1 2 3 4 5 6 7 না, এগুলো তো দেওয়া যাবে না। এই যে দেখো না, এখানে 20টা দিলে আগে সুন্দর দেখা যেত আরো। শোনো এইটা কেন করা হয়েছে বলো তো? কারণ এইটা যদি এখানে দিত ধর্মের মেলে না, এই জন্য সাজানো হয়েছে, বুঝছো? এই দেখো এগুলো গ্রুপ ভিত্তিক ধর্ম মেলে, কালারগুলো দরকার কারণ আছে একই রকমের মোটামুটি এরকম, মানে এইগুলো না, এগুলো সৌন্দর্য বন্ধন করার জন্য আর কি, বুঝাইছে আর কি। কালারগুলা এগুলো স্যার এক কালার, এটা গ্রুপ ভিত্তিক আলাদা, হ্যাঁ। এটা এক কালার, এইগুলো এক কালার, কারণ কি? এগুলো কালার ওরকম না, এগুলো ওই যে মানে এগুলো বলো, এগুলো একটু পরে তোমাকে বলবো আমি। আচ্ছা ব্লকটা বলে দিই এখন। এই যে পর্দার সামনে যে দেখলাম আমরা, আচ্ছা আমি বলে দিই তাহলে। পর্দার সামনে যে দেখলাম, ওকে, আর পর্দার সামনে তো দেখছি না, ওকে আচ্ছা ওকে। পর্দায় সারণী তো আমরা দেখলাম, এখানে পর্দায় সারণী আমরা গ্রুপ নির্ণয় শিখলাম, পর্দা নির্ণয় শিখলাম, পর্দায় সারণীর গ্রুপ শিখলাম, পর্দায় শিখলাম না, গ্রুপ কয়টা, পর্দায় কয়টা, সবই শিখলাম। তো এখানে আরও একটা বিষয় আছে, কি বলো তো? পর্দায় সারণীকে আমরা ব্লকে ভাগ করি, কিসে ভাগ করি? ব্লক। ব্লক 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 বলতে কি? এখানে আমাদের কয়টা ব্লক আছে বলো তো? না, আমাদের 4টা ব্লক আছে। 118টা একটা ব্লক আছে 4টা, একটা হলো এস ব্লক, একটা পি ব্লক, একটা ডি ব্লক, একটা কি এফ ব্লক। 5টা ব্লক আছে। ব্লক মানে 5টা, 4টা ব্লক আছে। কি কি 4টা ব্লক? এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছ, প্রথম 2টা গ্রুপ, একে বলি আমরা এস ব্লক। কি বলি? এস ব্লক। কেন বলতেছি? কারণ এতে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখবো শেষ ইলেকট্রনটা কোথায় যায়? এসে। শেষ ইলেকট্রন কোথায়? এই যে গ্রুপ 1-এর ক্ষেত্রে শেষ শক্তি স্তর এস আর ইলেকট্রন থাকে 1। 2-এর ক্ষেত্রে দেখি শেষ শক্তি স্তর এস এর মধ্যে 2টা থাকে, তার মানে গ্রুপ 1 এবং 2-এর ক্ষেত্রে দেখি ইলেকট্রন বিন্যাস করে দেখি শেষ ইলেকট্রনটা এসে যায়, এই জন্য আমরা একে বলি এস ব্লক। এবং এই যে এই পাশেরটাকে বলি আমরা পি ব্লক। এটুকুকে কি বলি আমরা? এই যে এখানে, এই যে খাড়া এটুকু এখান থেকে, এগুলো কি বলি? পি ব্লক। এতে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখবো শেষ ইলেকট্রনটা কোথায় যাবে? পি অরবিটালে যাবে। কোথায় যাবে? এই জন্য আমরা একে বলি পি ব্লক। আমরা একটু দেখাবো, একটু যেমন কার্বনকে আমরা যদি দেখি, কার্বন কত নাম্বার? 6 নাম্বার। মাঝেরগুলো কি? এখানে সবই পি, আমি দেখাচ্ছি, সবগুলোই দেখাবো। দেখো এই যে পি ব্লক কেন? কারণ দেখো কার্বনের যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p2, তো শেষ ইলেকট্রন কোথায় গেল? পিতে। মানে শেষ ইলেকট্রন কোন অরবিটালে গেল? পিতে। এই জন্য আমরা বলি পি ব্লক। এখানে তুমি সবগুলো ইলেকট্রন বিন্যাস করো, দেখবা শেষ ইলেকট্রন কোথায় যাবে? পিতে। মানে পিতে, টুতে না, যে কোনো একটা যেতে পারে, পিতে। এই জন্য বলি আমরা পি ব্লক। এই যে মাঝের আছে 10টা গ্রুপ, মাঝে কটা গ্রুপ আছে? 10। এদেরকে বলি আমরা ডি ব্লক। কি বলবো? ডি ব্লক। কেননা এদের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখবো শেষ ইলেকট্রন কোথায় যাবে? ডিতে।
এর নিচের এই যে দুইটা আছে সিরিজ আছে অ্যাক্টিনাইট আর ল্যান্থনাইট, এদেরকে বলি আমরা এফ বলো। কি বলবো? ওরে বাবা। কারণ এদের ইলেকট্রন বেশ করলে দেখবো শেষ ইলেকট্রনটা কই যাবে? এফ অরবিটালে। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখানে চারটা ব্লকে ভাগ করি। হ্যাঁ। ওকে, গ্রুপগুলোর নামগুলো মুক্ত করতে হবে। আগামী ক্লাসে আমরা শিখবো কি বলতো, এখানে আমরা গ্রুপগুলোর মৌলের নাম মুক্ত করব। কোন গ্রুপে কি কি মৌল আছে সবই তো মুখস্থ হবে না, ছন্দ একদম শিখে দেবো, ইজি। ঠিক আছে, 108 মুখস্থ করতে হবে। সব না, যেগুলো লাগবে ওগুলো বলে দিই। তার মানে আমরা ব্যতিক্রম শিখলাম। ব্যতিক্রম দেখলাম কয়টা? হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান, অ্যাক্টিনাইট অ্যান্ড ল্যান্থনাইট সিরিজ। মনে থাকবে? হাইড্রোজেন অবস্থান তো বুঝলাম ব্যতিক্রম। পরে স্যার। ওকে, এখন ঠিক আছে, এগুলোই পড়া। আমরা পর্যায় ভিতরে ধর্ম পরে দিন শিখবো। ঠিক আছে, এখানে